হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7। আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। ইউজিসি নেট জুন 2026-এর জন্য আর হাতে গোনা কয়েকটা দিন তোমাদের হাতে বাকি আছে। তো এই রকম পরিস্থিতিতে তোমাদের প্রত্যেকের একটা জিনিস নিয়ে টেনশন হচ্ছে যে স্যার পেপার ওয়ান যেটা রয়েছে সেই পেপার ওয়ানটাকে আমরা এই শেষ মোমেন্টে কোন কোন টপিকগুলো পড়ে নেব, যে টপিকগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসবেই সেগুলোকে আমাদেরকে একটু জানিয়ে দিন। এবং তার সাথে সাথে পেপার ওয়ানটাকে আমরা পরীক্ষার হলে যখন এক্সাম দেব কি করে টাইম ম্যানেজ করে পেপার ওয়ানটাকে করব সেটাও একটু বেরো দিন। কারণ পেপার টু করতে করতে ম্যাক্সিমাম স্টুডেন্টদের দেখা যায় যে তারা এতটাই বেশি গভীরে ঢুকে যায় পেপার টু এর মধ্যে যে পেপার ওয়ানটাকে কিন্তু তারা পরীক্ষায় যথাযথ সময় দিতে পারে না বা টাইম ম্যানেজমেন্ট করতে পারে না। তার ফলে পেপার টুতে খুব ভালো স্কোর করা সত্ত্বেও পেপার ওয়ানে কম স্কোর করার জন্য তার মার্কসটা কিন্তু ওভারঅল ডাউন হয়ে যায় এবং কাট অফের থেকে সে কিন্তু পিছিয়ে পড়ে। তো আজকের এই ভিডিওটা তোমাদেরকে আমি করছি এই কারণের জন্যই যে পেপার ওয়ানের কোন টপিকগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসবেই আসবে, যেগুলোকে কোনোভাবে মিস করা যাবে না সেগুলোকে পড়তে হবে। তার সাথে সাথে পরীক্ষার হলে যখন তুমি পরীক্ষা দেবে তখন পেপার ওয়ানে ঠিক কোন কোন ভাবে মানে কি ভাবে কোন কোন ইউনিটকে কতটা সময় দেবে যাতে করে তোমার পেপার ওয়ানটা স্ট্র্যাটেজিক্যালি পুরো ভালোভাবে শেষ হয়ে যায় সেই ব্যাপারটাও কিন্তু আজকে তোমাদেরকে বলবো। তাই অবশ্যই করে তোমরা আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখবে। কেন দেখবে তার কারণটা হচ্ছে যে পেপার ওয়ান তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পেপার ওয়ানটার জন্যই কিন্তু প্রচুর ছেলেমেয়েরা প্রচুর বারবার এক্সাম দেয় আর কিন্তু সিলেক্ট হতে পারে না। সেটা যাতে না হয় আর পুনরায় জুন 2026-এ, সেটার জন্য আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। চলো তাহলে আমরা দেখব যে পেপার ওয়ানটাকে কিভাবে পড়বো বা আমরা কোন কোন টপিকগুলো পড়বো বা আমরা পরীক্ষায় কিভাবে ফলাফল করব সেটা জানার আগে জেনে নিতে হবে যে পেপার ওয়ানে পরীক্ষায় কটা কোশ্চেন আসে। পেপার ওয়ানে পরীক্ষায় প্রশ্ন আসে 50টা, ঠিক আছে? এটা তোমরা কম বেশি সবাই জেনে গেছো। 50টা প্রশ্ন আসে এবং প্রতিটা প্রশ্নে 2 নম্বর করে থাকে, তাহলে 50 × 2 মানে হচ্ছে 100 নম্বর হয়, ঠিক আছে? এবার টোটাল টাইম থাকে কত? 60 মিনিট। এবার তোমরা অনেকেই প্রশ্ন করবে স্যার পেপার ওয়ানে তো আলাদা করে কোনো টাইম দেওয়া থাকে না। একদমই ঠিক কথা, যে পেপার ওয়ান বা পেপার টু এর জন্য আলাদা করে কোনো টাইম বিভাজন নেট পরীক্ষায় থাকে না, যেটা সেট পরীক্ষায় থাকে, নেটে থাকে না। সেখানে তোমাকে টানা 3 ঘন্টা দিয়ে দেওয়া হয়, তুমি তোমার ইচ্ছা মতো সেটাকে তুমি ইউটিলাইজ করতে পারো, ঠিক আছে? কি বললাম? কিন্তু আমি তোমাকে বলবো তোমার মাথায় যেন এই জিনিসটা গেঁথে যায় যে তোমার কাছে 60 মিনিটই টাইম রয়েছে, 60 মিনিটই তোমার কাছে টাইম রয়েছে, মানে 1 ঘন্টাই তোমার কাছে টাইম রয়েছে। তার বেশি টাইম পেপার ওয়ানে কোনোভাবেই তুমি দিতে পারবে না বা দেওয়া যাবে না বলে তোমাকে নিজেকে ধরে নিতে হবে। কারণ এই জায়গাটাই ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে। তারা মনে করে যে আমার কাছে 3 ঘন্টার সময় আমি নিজের ইচ্ছা মতো ইউজ করি। এই করতে গিয়ে পেপার টু হয়তো 2.5 ঘন্টা টাইম লাগিয়ে দেয়, পেপার ওয়ানের জন্য হয়তো 30 মিনিট টাইম বেঁচে থাকে। এরকম প্রচুর স্টুডেন্টকে আমরা দেখেছি, প্রচুর মানে এরকম ভুল করে ফেলে, তার ফলে তার পুরো পরিশ্রমটা কিন্তু বৃথা হয়ে যায়। তো এই রকম যদি তোমার সাথেও হয়ে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে এইখানটা পজ করে কমেন্ট করে জানাও যে তোমার সাথে এরকম হয়েছে কিনা। তো এইটা যাতে না হয় সবার আগে তোমাকে অবশ্যই মাথায় টাইম বাউন্ডেশনটা ধরে নিতে হবে যে আমার কাছে পেপার ওয়ানের জন্য 1 ঘন্টাই আছে, আমি 1 ঘন্টাতেই পেপার ওয়ান করব। সে আমি প্রথমে যদি করি প্রথম 1 ঘন্টায়, শেষে যদি করি লাস্ট 1 ঘন্টা, 1 ঘন্টা আমার জন্য পেপার ওয়ান থাকবে, তার বেশি বা কম কোনোটাই যেন না হয়। এটা আমার মাথায় ঢুকিয়ে নিতে হবে। এবার অনেকে প্রশ্ন আসে স্যার আমি পেপার ওয়ানটা আগে দিয়ে শুরু করব নাকি পেপার টুটা দিয়ে আগে শুরু করব? তো আমি তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই যে এটার কোনো রুলস নেই যে পেপার ওয়ান আগে করলে তোমার এক্সাম ভালো হবে কি পেপার টু আগে করলে এক্সাম তোমার ভালো হবে। তবে আমি তোমাকে এটুকু বলতে পারি, যেটা আমার বাস্তব আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাকে বলছি যে পেপার ওয়ানটা আগে করে নেওয়াই বেটার। কেন বেটার? কারণ পেপার টু আমাদের নিজেদের সাবজেক্ট, নিজেদের জোন। তো পেপার টুটা যদি আমরা যখন করতে ঢুকবো তখন করতে 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 এমন একটা ফ্লো চলে আসে আমাদের পেপার ওয়ানের কথা কিন্তু মাথায় থাকে না। সেই জন্য আমি তোমাদের সবাইকে বলবো যে পেপার ওয়ানটা আগে করে নাও। পেপার ওয়ানটা একটু আগে করে নিলে কনফিডেন্সও বাড়বে, সেটা পেপার টুয়ে সেই কনফিডেন্সটা আরও বেশি ভালোভাবে হবে এবং পেপার টুটা তুমি ভালো করে দিতে পারবে। তাই অবশ্যই 1 ঘন্টা টাইম নাও, প্রথম 1 ঘন্টায় পেপার ওয়ানকে করে নেওয়ার টার্গেট কিন্তু তোমরা করে নিতে পারো। এবার যেটা ব্যাপার হচ্ছে যে পরীক্ষার সময় যে আমরা পেপার ওয়ানে পরীক্ষাটা দেব তখন কোন ইউনিটের জন্য বা কোন প্রশ্নের জন্য কতটা সময় আমি দেব পরীক্ষায়। তো সবার আগে তোমাদেরকে বলি মাস্ট
মাস্টার যে সাবজেক্টগুলো রয়েছে, মানে আবশ্যিক যে সাবজেক্টগুলো, যা ইউনিটগুলো, যেটা তোমাকে 60% টাইম দিতে হবে, মানে পুরো 1 ঘন্টার মধ্যে 60% টাইম কিন্তু তোমাকে এই ইউনিটগুলোই দিতে হবে। কোন কোন ইউনিট? লজিক্যাল রিজনিং বলে যে ইউনিটটা রয়েছে, LR, লজিক্যাল রিজনিং। আইসিটি মানে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এখানে কম্পিউটার, মেমোরি, এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন দেয়। টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড আর ম্যাথস, এই যে ইউনিটগুলো রয়েছে, ইউনিটগুলো থেকে তোমাকে 60% টাইম কিন্তু দিতে হবে। কেন দিতে হবে? কারণ টিচিং, রিসার্চ, লজিক্যাল রিজনিং, ম্যাথস, এগুলো একটু অ্যানালিটিক্যাল। এগুলো কিন্তু তুমি জাস্ট দেখবে আর উত্তর করে দিতে পারবে সেরকম কিন্তু নয়। তুমি টিচিংয়ের ক্ষেত্রে জাস্ট দেখলে উত্তর করে দিলে এরকম হয় না। টিচিংয়ের ক্ষেত্রে তোমাকে এলিমিনেশন পদ্ধতি, লজিক লাগিয়ে তোমাকে উত্তর করতে হবে। রিসার্চের ক্ষেত্রেও তাই, ম্যাথসের ক্ষেত্রে তো অবশ্যই তোমাকে ক্যালকুলেশন করতে হবে, লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রেও তাই। তো এগুলো যদি সময় বেশি লাগে, সেই জন্য 60% টাইম নিয়ে, 1 ঘন্টার মধ্যে 60% টাইম নিয়ে তুমি এটাকে সলভ করে নেওয়ার চেষ্টা করো। নেক্সট 30% টাইমে তুমি কি করবে? প্রতি বছরই প্রতি সেটে ডিআই আসে, ডেটা ইন্টারপ্রিটেশন, 5টা করে কোশ্চেন দেয়। তো ডেটা ইন্টারপ্রিটেশন আর কমিউনিকেশনটা তুমি দেখবে এমন একটা টপিক যেখান থেকে কিন্তু অত ভাবার জায়গা খুব কম থাকে, ঠিক আছে? এলিমিনেশন প্রসেসেই বেশি তুমি উত্তর করতে পারবে। তাহলে কমিউনিকেশনের জন্য 30% টাইম আর ডেটা ইন্টারপ্রিটেশনের জন্য 30%, কারণ ডিআইতে কিছু নয়, জাস্ট টেবিল দেওয়া থাকে, টেবিলগুলো থেকে তুমি ঝটঝট অ্যান্সারগুলো করতে পারবে, ঠিক আছে? সেই জন্য ডেটা ইন্টারপ্রিটেশন থেকে 30% টাইম আর কমিউনিকেশন থেকে 30% টাইম তোমাকে কি করতে হবে পরীক্ষায়, তার জন্য তোমাকে রাখতে হবে। আর হচ্ছে 10%, অবশিষ্ট যে 10% সময়, 10% ধারণা, সেটা কি হচ্ছে? যেগুলো ফ্যাক্ট বেস, যেখানে অত ভাবার প্রশ্ন নেই, তুমি জাস্ট প্রশ্ন দেখবে, উত্তর যেটা পারলে পারলে, না পারলে তুমি পারলে না, মানে ওটা পুরোটাই ফ্যাকচুয়াল বেস। যেমন এনভায়রনমেন্ট আর হায়ার এডুকেশন আর রিডিং কম্প্রিহেনশন, এই যে জায়গাগুলো, রিডিং কম্প্রিহেনশনে ভাবার কিছু নেই, প্রশ্ন দেখবে, প্যাসেজে উত্তর দেখবে, সলভ করবে। এনভায়রনমেন্টেও তাই, যেটা প্রশ্ন আসবে তুমি পারলে পারবে, না পারলে না পারবে, কারণ ওখানে ভাবা বা লজিকের কোনো জায়গা নেই, পুরোটাই ফ্যাকচুয়াল বেস। আর এদিকে হচ্ছে হায়ার এডুকেশন, যেখানেও কোনো মানে লজিক কিছু নেই, ফ্যাকচুয়াল বেস। তো এইগুলো তোমার করতে সময় কম লাগবে, সেই জন্য এগুলোকে 10% টাইম তুমি দেবে। তাই যে যে ইউনিটগুলো মোটামুটি অ্যানালিটিক্যাল, সেখানে একটু টাইম বেশি দেবে। তারপর সেকেন্ড তুমি ডিআই আর কমিউনিকেশনে টাইম দিচ্ছ, আর লাস্ট টাইম তুমি দিচ্ছ একটু কম টাইম লাগবে, কারণ ওটা ফ্যাক্ট বেস, জাস্ট দেখবে আর উত্তর করবে। তাই সেটার জন্য তুমি হায়ার এডুকেশন আর আমাদের যেটা হচ্ছে তোমার এনভায়রনমেন্ট, এই ইউনিটগুলোকে তুমি রাখতে পারো। এবার প্রশ্ন হচ্ছে যে কোন কোন টপিকগুলো স্যার অবশ্যই করে পড়তে হবে, যে টপিকগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। আমি আজকে ওভারঅল 10টা ইউনিট মিলিয়ে কিছু টপিক তোমাকে বলে দেবো, যে টপিকগুলো কিন্তু কোনোভাবে যেন মিস না হয়, যে টপিকগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসবেই আসবে। সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে স্যার হায়ার এডুকেশন থেকে কি পড়বো। হায়ার এডুকেশন থেকে এই একটা টপিক, যে টপিক থেকে পরীক্ষায় কোশ্চেন আসবেই আসবে, 100% শিওর, তুমি লিখে রাখতে পারো। তার জন্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যেটা রয়েছে, সেইটাকে খুব ভালো করে পড়তে হবে। ওর যে স্ট্রাকচারটা রয়েছে 5+3+3+4, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে কিন্তু খুব ভালো করে তোমাকে দেখে রাখতে হবে যে 5+3+3+4 মানে কি, আমাদের মাস্টার ডিগ্রিতে কী পরিবর্তন এসছে, গ্র্যাজুয়েশনে কী পরিবর্তন এসছে, ভোকেশনাল এডুকেশনে কী পরিবর্তন এসছে। তো প্রত্যেকটা সেক্টরে নিউ এডুকেশন পলিসিতে কী কী পরিবর্তন বা চেঞ্জেস এসছে, বিশেষ করে রিসার্চের ক্ষেত্রে কী চেঞ্জেস এসছে, বিএড করার ক্ষেত্রে কী চেঞ্জেস এসছে, এই পুরো চেঞ্জেসগুলো কিন্তু তোমাকে ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে জেনে রাখতে হবে। এবং এর সাথে আরও একটা টপিক পরীক্ষায় খুব দেয়, এডুকেশন কমিশন। যেমন হচ্ছে তুমি যদি দেখো যে আমাদের ভারতে কিভাবে এডুকেশন সিস্টেমটা ডেভেলপ করেছে, তার জন্য কিছু কমিশন রয়েছে, রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন, ঠিক আছে? তো এই যে কমিশন, মুদালিয়ার কমিশন, এই যে কমিশনগুলো যেগুলো রয়েছে, এই কমিশনগুলো কিছু এসেছিল স্বাধীনতার আগে, কিছু এসেছিল স্বাধীনতার পরে। তো এরকম স্বাধীনতার আগের কমিশনগুলো এবং স্বাধীনতার পরের কমিশনগুলো, এই দুটো কমিশনকে খুব ভালো করে দেখবে। তার সাথে ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা রয়েছে, এটা ভালো করে দেখবে। তাহলে হায়ার এডুকেশনে মোটামুটি এই দুটো টপিক থেকে তোমার কোশ্চেন কিন্তু পরীক্ষায় তুমি দেখতে পাবে, ঠিক আছে? নেক্সট এবার যেটা তুমি দেখো, সেটা কি বলছে, আমাদের টিচিং অ্যাপটিটিউডে 3টে লেভেল থেকে পরীক্ষায় খুব কোশ্চেন দেয়। তোমাদের পড়িয়েছি আমি পেড ক্লাসে, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মেমোরি লেভেল বলতে কি বোঝায়, আন্ডারস্ট্যান্ডিং লেভেল বলতে কি বোঝায়, রিফ্লেক্টিভ লেভেল বলতে কি বোঝায়, 3টে স্টেজের বৈশিষ্ট্য কী, কে কে 3টে স্তর দিয়েছে, 3টে স্তরের ছাত্রছাত্রীদের কী বৈশিষ্ট্য দেখা যায়, টিচারদের কী রোল দেখা যায়, মানে কি কি পদ্ধতিতে পড়ানো হয়, এই পুরো বিষয়গুলো কিন্তু গভীরে একটা আলোচনা বা সিদ্ধান্ত, ধারণা তোমাকে রাখতে হবে মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল,
লেভেল, রিফ্লেক্টিভ লেভেলে। কারণ তুমি দেখবে এই তিনটে লেভেল থেকে যে কোনো একটা লেভেলে পরীক্ষায় তোমাকে প্রশ্ন দেবেই দেবে, তুমি একদম লিখে রাখতে পারো। কারণ যতবার পরীক্ষা আমি দেখেছি এই তিনটে লেভেল থেকে পরীক্ষায় কোশ্চেন কিন্তু দেয়। তার জন্য আমি তোমাদেরকে বলবো মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং, রিফ্লেক্টিভ এই তিনটে লেভেল আমি ক্লাসে যেভাবে তোমাদেরকে পড়িয়েছি এবং যে লাইনগুলো, যে ওয়ার্ডগুলো আমি বলেছি পরীক্ষায় আসবে বলে, সেই কিওয়ার্ডগুলোকে আশা করি তোমরা সবাই শর্ট নোট বানিয়ে নিয়েছো, বা যারা বই থেকেও পড়েছো, বই থেকে সেরকমভাবে কি নোটগুলোকে তুমি আলাদা করেছো, দিয়ে শর্ট নোট করে নিয়েছো, সেইগুলোকে তুমি বারবার কি করবে, রিভাইজ করো। কারণ পরীক্ষায় দেখবে ওই লাইনগুলো থেকেই কিন্তু তোমাকে লাইন তুলে দেবে, তোমাকে সেগুলোর মধ্য দিয়ে এলিমিনেশন প্রসেসে উত্তর করতে হবে। তাহলে এই একটা টপিক, আরও একটা খুব ইম্পর্টেন্ট টিচিং অ্যাপটিটিউডের জন্য। নেক্সট যে টপিকটা আমরা বলবো সেটা কি টপিক, তোমরা দেখতে পাচ্ছ কমিউনিকেশন, যোগাযোগ প্রক্রিয়া। কমিউনিকেশনের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কমিউনিকেশন নয়েজ, বা কমিউনিকেশনে কী কী নয়েজ হয়। আমি তোমাদেরকে পড়ানোর সময় বলেছিলাম যে কমিউনিকেশন বা কথা বলতে গেলে যে কোনো ধরনের বা কমিউনিকেট করতে গেলে যে কোনো বাধা, সেটাকে আমরা কমিউনিকেশন নয়েজের মধ্যে ফেলি। এর অনেকগুলো ভাগ হয়, ফিজিওলজিক্যাল নয়েজ, ফিজিক্যাল নয়েজ, সাইকোলজিক্যাল নয়েজ, সিমেন্টিক নয়েজ, ঠিক আছে। এই এত কিছু ধরনের নয়েজ, সেগুলো থেকে পরীক্ষায় কীরকম কোশ্চেন আসে তোমাদের বলেছিলাম। ধরো টেবিল দিয়ে দিল, টেবিল 1, টেবিল 2, সেখানে কিছু ভেরিয়াস টাইপ অফ নয়েজের নাম লিখে দিল, এখানে ডেসক্রিপশন করে দিল, তোমাকে কি করতে হবে, ম্যাচ করতে হবে। তো এই ধরনের জিনিসও কিন্তু পরীক্ষায় ভীষণভাবে দেয়, যে ভেরিয়াস টাইপ অফ নয়েজ আর এটা হচ্ছে ডেসক্রিপশন, তো তোমাকে ম্যাচ করতে হলো। তো এই ধরনের প্রত্যেকটা জিনিস কিন্তু নয়েজ থাকে ইম্পর্টেন্ট। তাই কমিউনিকেশন নয়েজ যেন কোনোভাবে বাদ না যায়। ফিজিক্যাল নয়েজ, ফিজিওলজিক্যাল নয়েজ, সাইকোলজিক্যাল নয়েজ, সিমেন্টিক নয়েজ, এই যত ধরনের নয়েজ আমি পড়িয়েছি, প্রত্যেকটা নয়েজকে খুব ভালো করে পড়ে নেবে, তার মানেটা বুঝে নেবে, না হলে কিন্তু হয়তো তুমি পরীক্ষায় উত্তর করতে পারবে না। কারণ মানেটা না বুঝলে পরীক্ষায় যখন ভাষাটা একটু চেঞ্জ করে দেবে, তুমি কিন্তু উত্তর করে আসতে পারবে না। তাই এটা আরও একটা গুরুত্বপূর্ণ টপিক। আরও একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে কমিউনিকেশন মডেল। মনে করে দেখো, তোমাদেরকে আমি মডেল পড়িয়েছিলাম, লিনিয়ার মডেল, ট্রানজ্যাকশনাল মডেল, ইন্টারঅ্যাক্টিভ মডেল, এরকম করে আমি 3 ধরনের মডেল তোমাদের পড়িয়েছি। এবং 3টে মডেলে কী বৈশিষ্ট্য আছে, কেন আছে, 3টে মডেলের আবার কে কে দিয়েছে, তাদের আবার কি কি পরিবর্তন হয়েছে, এই সবটা আমি বলেছিলাম। লিনিয়ার মডেলের মধ্যে অ্যারিস্টটলের মডেল বলেছিলাম, এসএমসিআর মডেল, সোর্স মেসেজ চ্যানেল রিসিভার, বার্লোস লিনিয়ার হায়ারার্কিক্যাল মডেল বলেছিলাম, ল্যাসওয়েলসের মডেল বলেছিলাম, ঠিক আছে। তারপর ট্রানজ্যাকশনাল ইন্টারঅ্যাক্টিভ মডেলের মধ্যে দুটোতেই ফিডব্যাক আসে, একটা দেরি করে আসে, একটা তাড়াতাড়ি আসে। তো এই যে ব্যাপারগুলো, এই বিষয়গুলো কিন্তু খুব ডেপথে তোমাকে পড়তে হবে। এই টপিকগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসবেই আসবে, এটুকুন তুমি মানে একদম শিওরলি মনে রাখতে পারো। কারণ আমি বেশ কিছু বছরের কোশ্চেন পেপারগুলোকে আমি অ্যানালিসিস করে যে টপিকগুলো আজকে বলছি, সেই টপিকগুলো থেকে প্রশ্ন তুমি পরীক্ষায় 100% পাবে। নেক্সট তুমি দেখে নাও, নেক্সট হচ্ছে আমাদের ডিজিটাল এডুকেশন। মানে ধরো তোমার ওই আইসিটির টপ যে এডুকেশন রয়েছে, মানে আমাদের বর্তমানে শিক্ষার ক্ষেত্রে যে টেকনোলজি, সেখান থেকে যে প্রশ্ন আসে, তার মধ্যে সোয়াম খুব ইম্পর্টেন্ট। সোয়ামের ফুল ফর্ম কী হতে পারে, সোয়ামের কোঅর্ডিনেটরগুলোর নাম কি, কতগুলো কোয়াড্রান্ট রয়েছে, সোয়ামের ক্যারেক্টারিস্টিক্স কী, এগুলো সব পড়িয়েছি। সোয়াম কেই তৈরি করেছে, এগুলো থেকে পরীক্ষা এরমভাবে কোশ্চেন দেয়। স্বয়ংপ্রভা, কতগুলো চ্যানেল রয়েছে, প্রত্যেকটা চ্যানেলের আমি তোমাদের বলেছিলাম না নাম, কোন চ্যানেলে কি দেখানো হয়, সেগুলো পরীক্ষা দেয়। তারপর এনডিএল, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি। ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি কি, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরিতে কি করা হয়, মানে কি থাকে, কি পারপাসে এটাকে ইউজ করা হয়। শোধ সিন্ধু, শোধ গঙ্গোত্রী, এই যে ব্যাপারগুলো যেগুলো রয়েছে, এগুলো তোমরা আইসিটি যে ইউনিটটা, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, সেখানেগুলো ডিটেলসে পাবে। শোধ গঙ্গা, শোধ গঙ্গোত্রী, শোধ সিন্ধু, এগুলো কী কাজে লাগে, ঠিক আছে। জ্ঞানকোষ, ঠিক আছে, এগুলো কী ক্ষেত্রে কাজে লাগে, এইগুলো কিন্তু তোমাকে জানতে হবে। মানে এগুলো ডিজিটাল ইনিশিয়েটিভ ইন হায়ার এডুকেশন, মানে হায়ার এডুকেশনে কী কী টেকনোলজিকে আমরা ইউজ করি, তার মধ্যে এই টপিকগুলো, বিশেষ করে স্বয়ংপ্রভা তো তোমাকে পড়তেই হবে। কারণ স্বয়ংপ্রভা থেকে পরীক্ষায় কোনো না কোনোবার হয় স্বয়ং, নয় স্বয়ংপ্রভা, অল্টারনেট করে কিন্তু পরীক্ষায় কোশ্চেন তুমি দেখতে পাবে, ঠিক আছে। তো এবার চলে আসি আমাদের গভর্নেন্স মডেল। গভর্নেন্স বলতে আমাদের গভর্নমেন্ট মানুষের সেবা করার জন্য কিছু কিছু টেকনোলজি বা ইনিশিয়েটিভ নিয়ে এসছে। তো সেক্ষেত্রে ডিজিলকার, তোমরা এবার ইউজিসি নেটে ফর্ম ফিল আপ করার সময় ডিজিলকার দেখেছো। তো ডিজিলকার, পাসপোর্ট সেবা, গভর্নমেন্ট টু বিজনেস পোর্টাল, ঠিক আছে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পোর্টাল, গভর্নমেন্ট টু এমপ্লয়ি পোর্টাল, এই যে পোর্টালগুলো রয়েছে, জিএসটি পোর্টাল যেটাকে বলে, ই অফিস, ডেটা গভর্নমেন্ট.in, ইপিএফও
PMRPY যে পোর্টাল রয়েছে, এই প্রত্যেকটা পোর্টাল, যে পোর্টালগুলো আমি নাম লিখে দিয়েছি, তুমি স্ক্রিনশট করে রেখে দাও, সেই পোর্টালগুলো সম্পর্কে একটু একটু করে পড়ে নেবে। কারণ এই প্রত্যেকটা পোর্টাল থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন একটা দুটো করে দেবে। তার জন্য এই যে ডিজিলকার, পাসপোর্ট সেবা, যে কটা আমি লিখে দিয়েছি পোর্টাল, প্রত্যেকটা পোর্টাল তুমি চাইলে স্ক্রিনশট করে নাও এবং এই পোর্টালগুলোকে খুব ভালো করে পড়বে, কারণ এই পোর্টালগুলো থেকে একটা না একটা কোশ্চেন তুমি পরীক্ষায় পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট তোমাকে যেটা বলবো যেটা হচ্ছে যে লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং আরও একটা ইম্পর্টেন্ট টপিক। লজিক্যাল রিজনিংয়ের মধ্যে তোমরা দেখবে তোমরা ইন্ডিয়ান লজিক যেটা রয়েছে, ভারতের যে লজিক ব্যবস্থা, সেখান থেকে লজিক্যাল ফ্যালাসি খুব ইম্পর্টেন্ট, প্রামাণ খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, লজিক্যাল ফ্যালাসি বিভিন্ন ভাগগুলো ইম্পর্টেন্ট, হেডপাবাস ইম্পর্টেন্ট, এগুলো থেকে তোমাকে পড়াশোনা করতে হবে। বিশেষ করে অ্যাড হোমিনেম ফ্যালাসি, স্ট্রম্যান ফ্যালাসি, অ্যাড ইগনোরেশিয়াম ফ্যালাসি, এরকম অনেক ধরনের ফ্যালাসি হয়। তো তোমরা নিশ্চয়ই পড়েছো, তোমরা জানো। তো ইন্ডিয়ান লজিকের যে ফ্যালাসিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু খুব ভালো করে পড়বে। তাহলে লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে, নর্মাল রিজনিংয়ের ক্ষেত্রে তুমি সিলোজিজম, ঠিক আছে, ব্লাড রিলেশন, ডিরেকশন, এগুলো তো করছোই, কিন্তু লজিক্যাল রিজনিং যেটা রয়েছে সেখানের ক্ষেত্রে তোমাকে ইন্ডিয়ান লজিকটাকে খুব ভালো করে করতে হবে। সেখানে ইন্ডিয়ান লজিকের ক্ষেত্রে প্রমাণ আর যে ফ্যালাসি, এই দুটো রয়েছে, ব্যাপ্তি, এই যে প্রমাণ, ফ্যালাসি অ্যান্ড ব্যাপ্তি, এই যে দু তিনটে জিনিস, এগুলোকে খুব ভালো করে তোমাকে দেখে রাখতে হবে। ঠিক আছে, তো এবার আমি তোমাকে বলবো যে মোটামুটি কি কি টপিক তুমি পড়বে আমি তো বলে দিলাম। এবার পরীক্ষার হলে তুমি যখন সময় লাগাবে, প্রতিটা ইউনিট যখন তুমি টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ, আইসিটি, এনভায়রনমেন্ট, এইগুলো থেকে যখন প্রশ্ন সলভ করবে, সেগুলো থেকে দ্রুত প্রশ্ন সলভ করার চেষ্টা করতে হবে, বেশি সময় নষ্ট করা যাবে না। এক একটা ইউনিট, ধরো টিচিং থেকে কোনো প্রশ্ন এলো, মানে তুমি প্রতিটা ইউনিট থেকে, ধরো টিচিং থেকে 3টে প্রশ্ন এলো, তাহলে প্রতিটা 3টে প্রশ্ন মানে 1 মিনিট করে, তাহলে 3 মিনিটে তোমাকে শেষ করতে হবে। মনে রাখবে টিচিং, রিসার্চ, আইসিটি, এনভায়রনমেন্ট, এই ইউনিটগুলো থেকে যেন সলভ করতে বেশি সময় লেগে না যায়, খুব তাড়াতাড়ি তোমাকে কি করতে হবে, সলভ করতে হবে। আর এদিকে লজিক্যাল রিজনিং, ম্যাথ অ্যান্ড ডিআই, যেগুলো একটু সময় লাগে, সেগুলোকে তোমাকে অন্তত 6 থেকে 8 মিনিটের মধ্যে তোমাকে কি করতে হবে, প্রশ্নগুলোকে সলভ করতে হবে। তাহলে মনে রাখবে থিওরিটিক্যাল যে ইউনিটগুলো রয়েছে সেইগুলোকে তুমি খুব যত তাড়াতাড়ি পারবে সলভ করবে। তার মধ্যেও টিচিং, রিসার্চে একটু সময় বেশি লাগবে, হায়ার এডুকেশন, এনভায়রনমেন্টে একটু সময় কম লাগবে। তো এইগুলোকে যত তাড়াতাড়ি করার চেষ্টা করবে। তারপর অ্যানালিটিক্যাল যেগুলো আছে, ডিআই, ম্যাথস, লজিক্যাল রিজনিং, ওগুলোকে একটু হাতে সময় রেখে করতে সময় লাগবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের বুঝতে পারলে যে কীভাবে পরীক্ষা সলভ করবে। তো প্রথম কয়েকটা টিপস আমি বলে দিই, পরীক্ষার জন্য কি করতে হবে। সহজ টপিক দিয়ে শুরু করো, মানে একদম সহজ ইজি টপিক দিয়ে, কারণ প্রথমেই যদি কঠিন করতে যাও কনফিডেন্স ডাউন হয়ে যাবে, ভয় পাবে, পুরো পরীক্ষাটাই খারাপ হয়ে যাবে। তার জন্য ইজি টপিক দিয়ে করো, সব প্রশ্নের উত্তর দিতে হবে, কারণ কোনো নেগেটিভ মার্কিং নেই। তার জন্য আমি তোমাকে ডে 1 থেকেই বলছি, প্রত্যেকটা প্রশ্নকে উত্তর দাও, কোনো কিছু ছেড়ে আসবে না। ডিআই এবং ম্যাথ শেষের দিকে, অনেকের ম্যাথ ভালো হয়, সে যদি মনে করে যে আমি ম্যাথ আগেই করে ফেলবো, সে করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে ডিআই ম্যাথটা একটু কঠিনই লাগে। সেই জন্য আমি সবসময় বলবো ডিআই ম্যাথকে শেষে রাখার চেষ্টা করতে। এমনকি আমি যখন নিজেও এক্সাম দিতাম, আমি পেপার 1-এ সব করে ফেলতাম, পেপার 2-এ সব করে ফেলতাম, একদম শেষে গিয়ে আমি যখন হাতে 30-40 মিনিট সময় থাকতো, তখন আমি ডিআই এবং ম্যাথটাকে করতাম। ঠিক আছে, এবং প্রথম ভাবনাই সেরা, মানে প্রথমে নিজের মধ্যে এই ভাবনাটাই রাখতে হবে যে আমি পারবো এবং আমি এই পরীক্ষাটা দিয়ে আমার মধ্যে সলভ হবে এবং আমি পরীক্ষাটা ক্লিয়ার করব। এই পজিটিভ থিঙ্কিংটা রাখতে হবে। পরীক্ষা চলাকালীন নার্ভাস হয়ে গেলে চলবে না, যে আমার হবে না, আমি পারবো না, এইরকম নেগেটিভ চিন্তাভাবনা রাখলে কিন্তু তুমি আরও বেশি পিছিয়ে পড়বে। ঠিক আছে, তো এবার তোমাদের বলে রাখি যে তোমরা আর কয়েকটা দিন বাকি আছে, বেশি দিন বাকিও নেই। তো তোমরা যদি মনে করো যে এখনও এই কম সময়ের মধ্যে প্র্যাকটিস করতে চাই, প্র্যাকটিস করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, তাহলে আমাদের এই ব্যাচে তুমি প্র্যাকটিস করার জন্য নিয়ে নিতে পারো, যেখানে 295টা মক টেস্ট পেয়ে যাবে, যেখানে প্রিভিয়াস ইয়ারের পেপার থেকে শুরু করে তুমি আরও অনেকগুলো কোশ্চেন পেপার পাবে। তুমি চাইলে নিজের ইচ্ছা মতো ঘরে বসে তুমি মক টেস্ট দিয়ে প্রিপারেশন করতে পারবে। এবার মক টেস্ট দিয়ে ধরো কোনো একটা কোশ্চেন এলো, তুমি পারলে না, তার অ্যানালিসিস লাইভ ক্লাসও পেয়ে যাবে, রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবে। অনেকে ভাবে শুধু টেস্ট সিরিজ নিয়ে নিয়ে আমি মক টেস্ট দেবো, কিন্তু তখন তুমি অ্যানালিসিস অত ডিটেলসে পাবে না। তাই অ্যানালিসিসকেও যদি পেতে হয় মক টেস্টের সাথে, তার জন্য এই ব্যাচটা তোমাকে বেস্ট হবে। তুমি মক টেস্ট দাও, কোনো রকম কিছু
প্রবলেম হলে বা স্ট্র্যাটেজির কিছু অসুবিধা হলে লাইভ ক্লাসে আমি আছি, আমার থেকে জিজ্ঞেস করে নেবে। তাছাড়া এখানে তুমি তোমার নিজের নোটস আশা করি এতদিন তুমি বানিয়েছো, যদি কোনো কারণে মনে হয় যে একটা টপিকের নোটস বানানো হয়নি, আমি ডাউনলোড করে নিই, তো তুমি এটা ইজিলি ডাউনলোড করে নেবে, কোনো অসুবিধা নেই। তো এই ব্যাচটা ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেখছো 8130209247, এই নাম্বারে জাস্ট ফোন করে ওয়ান প্রেস করবে, নর্মাল ফোন, হোয়াটসঅ্যাপ নয়, নর্মাল ফোন করে ওয়ান প্রেস করবে, বলবে আমি নেট জিআরএফে ব্যাচটা নেব। আমাদের টিম তোমাকে সম্পূর্ণভাবে গাইড করে দেবে কীভাবে তুমি ব্যাচটা নিতে পারো, সেই ব্যাপারে তোমাকে বলে দেবে। এবং তোমার যদি মনে হয় যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবে, আমার ফোন নাম্বার 8583890659, এই নাম্বারে জাস্ট তুমি হোয়াটসঅ্যাপ করবে, করে ইউজিসি নেট বা সেট লিখবে, আমি তোমাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট করে দেবো। তো সবাই জয়েন করে যাও ব্যাচে, যেটুকুন সময় রয়েছে সেটুকুন সময়কে ভালো করে কাজে লাগাও এবং নিজের পড়াশোনাটাকে বেস্ট করে জুন 2026 এক্সামটাকে ক্লিয়ার করে নাও। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে সবার সাথে ক্লাসে। টাটা।